আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। নারী অনন্যা, তার পাশে দাঁড়ান, তাকে ঘরে বাইরে অনন্যা হয়ে উঠতে দিন। এমনটা ভেবেই যে অনন্যা নাম নিয়েছিলাম তা কিন্তু নয়। আমি কেবল ভেবেছিলাম মেয়েদের জন্য একটা কিছু করব, একটা প্ল্যাটফর্ম, একটা আলাদা প্ল্যাটফর্ম, সবার কথা বলবো। প্রায় 3 দশক আগের কথা। তখন ক্ষমতায় ছিল স্বৈরশাসক। মিছিল সমাবেশের উত্তাল সময়, হাটে মাঠে বন্যার পানিতে থই থই। আর দুর্যোগ মানে তো নারীর বড় বিপদ। তাই প্রথম কভার বন্যা নিয়ে। আর আপনি যদি আমার কাছে জানতে চান কেমন সমাজ আমি চাই, কি চায় অনন্যা, তাহলে আমি বলবো, চলুন না সবাই মিলে একটা সমাজ করি, যেখানে নারী পুরুষ সকলেই এক কাতারে হাঁটবেন, একেবারে পাশাপাশি। সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি শিল্পকথা অনুষ্ঠানের 25তম পর্ব। আজকে ডিসেম্বর মাস, বিজয়ের মাস, বিজয়ের মাসের দ্বিতীয় সপ্তাহের আয়োজন। আজকে আমাদের সঙ্গে দুজন নারী শিল্পী আছেন, তারা যেসব কাজ নিয়ে, যেসব টপিক নিয়ে কাজ করে, সেগুলো এই বিজয়ের আগের গল্পগুলোকে বলে। যেই যুদ্ধ, যেই বিদ্রোহ থেকে আমরা আসলে বিজয়টাকে লাভ করি, সেই গল্প নিয়ে কাজ করে। সোসাইটির সামাজিক নানান বিদ্রোহ নিয়ে কাজ করে। আজকে হয়তো তাদের কাজের মধ্যে দিয়ে আমরা এসব নানান গল্প এক্সপ্লোর করতে পারবো। আমি আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আজকের দুজন অতিথিকে। আমাদের সাথে আছেন দিলারা বেগম জলি এবং চন্দ্রিমা ভট্টাচার্য। ধন্যবাদ। ধন্যবাদ। স্বাগতম দুজনকেই। জলি আপা, চন্দ্রিমা দি, তোমাকেও স্বাগতম। আশা করি দুজনই ভালো আছো। তাহলে আমি শুরু করি জলি আপাকে দিয়ে। জলি আপা, বলো, কোথায় আছো, কেমন আছো, আর কি করে দিনকাল কাটাচ্ছ? চিটং এ আছি, আমি তো চিটং এ থাকি। কেমন আছো বলতে গেলে একটা কথা বলি, পৃথিবী একটা কবিতার লাইন, একটা কবিতার লাইন দিয়েই বলছি যে পৃথিবীর কোথাও কি রোদ উঠেছে, আমার মৃত শরীরটা শুকাতে দেব। এই বাস্তবতায় আসলে আমরা বাস করছি, তাই কেমন আছি বলা যাবে না। এই কঠিন বাস্তবতায় থাকতে হবে বলেই আছি, করোনা কালীন সময় কাজ করে যাচ্ছি, এই তো। তোমার জন্ম বেড়ে ওঠা চিটাং এ? চিটাং এ, হ্যাঁ। আচ্ছা, চন্দ্রিমাদি, কোথায় আছো তুমি, তোমার বাস্তবতা কি? আমি শান্তিনিকেতনে আছি। আর জলি আপা যেরকম কিসব মৃতদেহ টিতদেহ বললো, আমি প্রায় সারাদিনই ওরকম মৃতের মতো ঘুমিয়ে থাকি অলমোস্ট। আজকাল চারিদিকে এত না, আমি এরকম মানে অবস্থা খুব ডিস্টার্বড আছে আমাদের দেশে, যেসব এখন চলছে না পলিটিক্যাল ব্যাপার স্যাপার। তো এরকম থাকলে না কাজ করা খুব, আমার জন্য অ্যাটলিস্ট, আমি কাজ করতে পারি না। আমি আমার মাথা কাজ করে না। আমি মানে কিছু একটা চাই আমার লাইফে, নিজের লাইফে কিছু একটা চাই যেটা দিয়ে করতে পারি। বেশি ডিস্টার্ব হলে কাজ করার এটা থাকে না। মাঝে মাঝে বসি, চেষ্টা করি, না তো গিল্টি লাগে। তো এই হচ্ছে আমার। তোমার কি বেড়ে ওঠা শান্তিনিকেতনে? সরি, তোমার বেড়ে ওঠা শান্তিনিকেতনে? না না না, আমি এসছি রাউরকেলা থেকে, একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন, ওটা স্টিল প্ল্যান্ট। তো ওইখানে মানে কলকাতায়
ওটা কলকাতা, ওটা উড়িষ্যায়, এবং ওটার সাথে কালচারের কোনো মানে কানেকশনই ছিল না। মানে ওখানে আমাদের সব থেকে ভালো, আমার মনে আছে আমাদের জন্য সব থেকে মানে রবীন্দ্র যে রাবীন্দ্রিক কালচার যেটা, সেটা হচ্ছে ওই বছরে দুবার করে, একবার রবীন্দ্র জয়ন্তী হতো আর একবার তোমার পয়লা বৈশাখ হতো। তো পাড়ার যারা গাইয়ে টাইয়ে ছিল তারা ভীষণ ওই রবীন্দ্রসঙ্গীত গাইতো, আর সেই সেই খুব স্লো গানগুলো। আমি একদম মানে রবীন্দ্রসঙ্গীত আমার দু চোখের বিষ ছিল, ঠিক আছে। তো অবভিয়াসলি ভালোভাবে গান গাওয়া আমি ওখানে একদমই ফিল করিনি। তো ওইখানে বড় হয়েছি। আর আমাদের একটা ক্লাব ছিল, তাতে আমাদের হাইট অফ কালচার হয়েছিল রুমকি ঝুমকির নাচ। সে রুমকি হলো গিয়ে এখন কি জানি ভদ্রমহিলার নাম, অ্যাক্ট্রেস ভুলে যাচ্ছি, আমি ভীষণ নামগুলো ভুলে যাই। একটা সময় প্রসেনজিতের ওয়াইফ ছিল সেই রুমকি, দেবশ্রী রায়। সে আগে রুমকি ছিল। ওরা না ও আর ওর দিদি বোধহয় ওরা এরকম হিন্দি সিনেমার গানের সাথে নাচতো আর জায়গায় জায়গায় গিয়ে এরকম পারফরমেন্স দিত। তখন সেই সময় থেকে আমাদের ওটা হাইট অফ কালচার ছিল, ঠিক আছে। আমার সাথে শান্তিনিকেতনের কালচার যে কি, মানে আমি কিরকম এখানে যখন আসি তখন আমার কাছে মনে হয়েছিল একটা মানে একটা বাঘ পান্তা ভাত খেয়ে মানুষ হয়েছে, হঠাৎ করে মুখের সামনে মানে এক গাদা মাংস পেলে যেরকম হয় না, আমার কাছে মনে হয়েছিল। এইটা তোমার নেক্সট পেইন্টিং হতে পারে, যাই হ্যাঁ ওরকমই, মানে সবকিছু চারিদিকে আর্ট, তো মানে বাড়ির ওপরে আর্ট, কালো বাড়ি, তারপরে রামকিঙ্করের স্কাল্পচার। আমার কাছে মানে একটা ফেয়ারল্যান্ড একদম আমাদের, মানে অভাবনীয় ছিল। তোমার এই জার্নিটা কিভাবে হলো শান্তিনিকেতনে আসা? কিভাবে তোমার ভিজুয়াল আর্টে জার্নিটা শুরু হলো? দেখো, ছোটবেলায় ছবি আঁকে সেটা তো সবাই জানা, আমরা সবাই ছোটবেলায় ছবি আঁকি। কিন্তু এই ক্লাস 9-10 থেকে আমি আমার বাবা মাকে বলতে শুরু করলাম যে আমি কিন্তু ছবি আঁকাই শিখবো। প্রধানত কারণ আমার যেসব বন্ধু বান্ধব তারা সবাই দেখি মানে ওই হয় মেডিসিনের দিকে যাচ্ছে না ইঞ্জিনিয়ারিং। তো আমি আগের থেকে ওদের ওয়ার্ন করে দিতে চাইছিলাম যে আমি কিন্তু ছবি আঁকা শিখবো। আমার বাবার একটা ইয়ে ছিল যে তোমাকে ডিগ্রি নিতে হবে, তোমাকে গ্রাজুয়েশন করতে হবে। আর আমার মা আমাকে খুব সাইলেন্টলি সাপোর্ট করতো। একবার আমাকে শান্তিনিকেতনের সম্পর্কে কিছু বলে টলেছিল, তো আমার খুব ভালো লেগেছিল। আর বাকি যেসব আর্ট কলেজ আছে বরোদাতে বা গভর্নমেন্ট আর্ট কলেজ, যেগুলো ইভেন রবীন্দ্র ভারতীর কথা আমি জানতামই না। তো সেই শান্তিনিকেতনে যখন জানলাম যে ডিগ্রি আছে, তখন তো বাবার কোনো প্রবলেম ছিল না। সেই তখন এলাম, পরীক্ষা দিলাম, একবারে ভর্তি হয়ে গেছি। না তো আমার যে কি অবস্থা হতো আমি জানি না। ওইটাই আমার সেইভাবে মানে জাস্ট এখানে এসে জাস্ট। তারপরে তুমি শান্তিনিকেতনে কিসে পড়তে শুরু করলে? আমাদের তো 2 বছর ফাউন্ডেশন কোর্স থাকতো। প্রথমে তো পেইন্টিং শিখতে এসেছিলাম, কিন্তু সবকিছু দেখে শুনে আমার পটারিটা খুব ভালো লাগলো। তখন আমি পটারি সেরামিক ডিজাইন, যেটা এখানে বলে সেরামিক ডিজাইন, নিয়ে আমি পড়াশোনা করেছি আন্ডার গ্রাজুয়েটটা। তারপরে এখানে সেটার আবার মাস্টার ডিগ্রি ছিল না। আর যখন আমি বাড়ি ফেরত গেলাম তখন আমার বাবা মা না আমার বিয়ের কথা বলতে শুরু করলো। তখন আমি ছোটে মাস্টার ডিগ্রিতে আর্ট হিস্ট্রি নিয়ে আবার পালিয়ে গেলাম বাড়ি থেকে। তো এখানে এসে আর্ট হিস্ট্রিতে ভর্তি হলাম। তাই জন্য আমার মাস্টার ডিগ্রি আমার আর্ট হিস্ট্রিতে আছে। কিন্তু ওখান থেকে বেরোবার পরে তো মানে পটারি কন্টিনিউ করা খুব ডিফিকাল্ট, ইনফ্রাস্ট্রাকচার প্রচুর লাগে, আর মানে অত পয়সাও ছিল না। তো তখন ওই ছবি আঁকা শুরু করলাম আর কি একদিন। তো সেইভাবেই শুরু। তারপরে তোমার ছবি আঁকার জার্নি। আচ্ছা, এবার জলি আপার কাছে যাই। জলি আপা, আপনার যাত্রাটা কিভাবে হলো বলেন তো ভিজুয়াল আর্টে? আমার যাত্রাটাও খুব আকস্মিক ভাবে বলবো, কারণ আমি হঠাৎ করেই চারুকলায় ভর্তি হয়েছি। আগে কোনো পরিকল্পনা ছিল না। বাড়ির কাছেই কলেজ ছিল, আমি তাও জানতাম না চট্টগ্রাম চারুকলা কলেজ কোথায়। আমার এক টিচার ছিলেন প্রবীর স্যার খোঁজ নিয়ে বললেন যে বাদশাহ মিয়ার সড়ক ওখানে চারুকলা আছে। ফর্ম আনলাম, খুব ভয়ে ছিলাম যে যেহেতু ছবি আঁকি না, কোনোদিন ছবি আঁকিনি, ছবি আঁকাতে ভর্তি হব। পরীক্ষা দিলাম, টিকে গেলাম।
টিকে যাওয়ার পরে যেটা আমাকে খুব আকর্ষণ করেছে আমি বলবো সেটা হলো চারুকলা কলেজের পরিবেশ। ঢুকেই আমার যেন খুব ভালো লেগে গেল, এক ধরনের এত ভালো লাগলো যে এই সেই ভালো লাগা নিয়ে এখনো চলছে আর কি। সেই আমার প্রথম চারুকলা ভর্তি হওয়ার পেছনে অন্য কোনো কারণ মানে হঠাৎ করে আসলেও আমি সত্যিকার অর্থে চারুকলার বিষয়টাকে ভালোবেসে ফেলেছি। এবং ভালোবাসার সাথে সাথে আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে আমি যে বিষয় নিয়ে পড়ালেখা করেছি সেই বিষয়টা আমি যা ভাবি সেটা প্রকাশ করা যায় আমার মতো করে। এই একটু ইন্টারনেটে বোধহয় ঝামেলা হচ্ছে, না আবার চলে আসবে নিশ্চয়ই। এই হলো আমার চারুকলা আসার। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই মাঝখানে শোনা যাচ্ছে রে, একটুখানি আটকে গেছিল। হ্যাঁ, তুমি বলছিলে যে হঠাৎ করে আসলেও চারুকলার ব্যাপারটাকে তুমি মানে ভালোবাসলে এবং সেটার সঙ্গে আয়ত্ত করলে, সেটা বলছো। তারপর একটুখানি ভেঙে গেছে, অসুবিধা নেই। তারপরে যেটা আসলে চারুকলার পরিবেশ, শিক্ষকরা, বিশেষ করে তোমার বনিজুল হকের কথা বলতে হয়, আমাদের টিচার ছিলেন, মানে উনি একদম হাতে ধরে ধরে আমাকে শিখিয়েছেন আমি বলবো। এবং সেই যে মজা পেয়েছি কাজের, এখন পর্যন্ত সেই চাবি দিয়েই চলছি মনে হয়। তুমি কিসে পড়লে চিটাগাং চারুকলা? আমার চারুকলায় পেন্টিং এ পড়েছি আমি। চারুকলায় ডিগ্রি আমি আমাদের চট্টগ্রাম চারুকলা ছিল। চট্টগ্রাম চারুকলায় আমি মাস্টার্সে জয়েন করার পরে ওখান থেকে আমি আবার ঢাকায় চলে যাই। ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে করে ওখানে 1 বছর পরে আমি শান্তিনিকেতনে যাই প্রিন্ট মেকিং এ পড়ি। শান্তিনিকেতন থেকে আমি লাস্ট প্রিন্ট মেকিং এ পড়ালেখা করি। তার মানে অনেকগুলো মিক্স। হ্যাঁ, আমি 3টা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি। 3টা না, 4টা প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি। এবং শান্তিনিকেতনে একটা বিরাট প্রভাব আছে, মানে বিশেষ করে আমার কাজে আর কি। আমি খুব, যেমন আমি চট্টগ্রাম চারুকলায় যেরকম আনন্দ পেয়েছিলাম তদ্রূপ ভাবে ঢাকায়ও পেয়েছি, শান্তিনিকেতনেও পেয়েছি। এবং শান্তিনিকেতনে ওখানে 2জন টিচারের কথা বলায় খুবই একটা হলো সোমনাথ দা আমার খুব প্রিয় একজন, আর কেজি সুব্রমণিয়াম। এবং আমার ডিপার্টমেন্ট তখন আমি যখন ছিলাম তখন প্রিন্সিপাল ছিলেন সনদ দা আমার খুব প্রিয় ছিলেন। তুমি আর চন্দ্রিমাদি কি একই সময় ব্যাচ ছিলে? তোমাদের ডিফারেন্স, ব্যাচের ডিফারেন্স কি আগে পরে? চন্দ্রিমা আগে বেরিয়েছে, আমি পরে। আজকে তো পেলে। না, এরপর আমাদের অনেক বন্ধুত্ব হয়েছে। এই জন্যই তো তোমাদের দুজনকে একসঙ্গে ধরে আনা, শুধু তো ধরে আনা না। আচ্ছা, আমি চন্দ্রিমাদির কিছু কাজ নিয়ে আলাপে যাব, তার আগে কিছু মেসেজ আছে পড়ে নি। কমেন্ট এসছে, শেলি শাওন মুস্কান বলছে আসসালামু আলাইকুম। ট্রেসি নেসিটি বলছে গ্রিটিংস টু মডারেটর এন্ড এন্টায়ার টিম উইথ অ্যাডভান্স ফর বিজয় দিবস। হ্যাঁ, সবাইকে বিজয় দিবসের আগাম শুভেচ্ছা, আপনাদেরকে অভিনন্দন। শেলি শাওন বলছে। মাজাবিন হক রথি বলছে গুড টু সি ইউ জলি আপা আফটার সো লং। মল্লিকা দাস সুতার বলছে অনেক শুভেচ্ছা আপনাদেরকে, এবং জামান মিন্টুও দেখছেন আমাদেরকে। আশা করি আরো অনেকেই জয়েন করবে এবং প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। সবাইকে বলছি কিছু কিছু প্রশ্নও করেন, গল্প জানতে চান শুভকামনার পাশাপাশি, তাহলে আসলে আড্ডাটা জমে উঠবে। তাহলে চন্দ্রিমাদি, পটারি থেকে সেরামিক্স থেকে শুরু করে ছবি আঁকায় মনোযোগ এলো, ইন্সপিরেশনের জায়গা কি ছিল? কি ধরনের কাজ করতে ভাল লাগতো, কি ধরনের কাজ করতে খারাপ লাগতো, সেটা একটু শুনি। আমি ছবি আঁকার কথাই বলছি, কারণ ওটাই আমার ক্যারিয়ার হয়ে গেছে পরে। আমার অ্যাকচুয়ালি সবসময়ই ছবি না, আমার জীবনকে নিয়েই আমি ছবি এঁকেছি, তার বাইরে আমি ছবি আঁকিনি। তো প্রথম যে ছবিটা আমার আছে, যেটা প্রথম দিন ভীষণ ভয় এঁকেছিলাম, কারণ তখন আমার তো কোনো ফর্মাল ট্রেনিং নেই ছবিতে, তো সেটা আমি
ছবি আঁকলাম, সেটা হলো গার্লস হস্টেল। গার্লস হস্টেল নিয়ে তো এই মেয়েদের মধ্যে ইনফর্মাল যেরকম আড্ডা ফাড্ডা হতো, ওই ছবি দিয়ে শুরু হলো আর কি। তো সেটা হচ্ছে দেন, ওটা কি দেন এন্ড দেন হোয়াট হ্যাপেন্ড, ওই ছবিটা, কাজটা তোমার? হ্যাঁ হ্যাঁ ওইটা। তো ওইটার পরে তারপরে আমি বেশ কিছু ছবি ওরকম ওই আমার ওই জাস্ট আমি তো সদ্য হস্টেল লাইফটা ছেড়ে বেরিয়েছিলাম, তখন ওইটা ওই মানে হস্টেল লাইফ আমার ছবিতে খুব আসতো। তো তো সেরকম বেশ কয়েকটা ছবি এঁকেছি, যেরকম যেরকম ভাবে আমার লাইফটা চেঞ্জ হয়েছে না, সেরকম ভাবে আমার ছবিগুলো চেঞ্জ হয়েছে। মানে এটার থেকে এটা তো একদম প্রথম ছবি আমি বলবো যে আমার শ্রী গণেশ যাকে বলা যায় আমার আর এই যে এটাতে না একটা রিয়েলিজম আছে, যে মহিলা দেখা যাচ্ছে সেটা সালমা সুলতান বলে একজন নিউজ রিডার ছিল। আমার তাকে মাথায় রেখে আমি এই নিউজ রিডার কে করেছি। তো আমার সবই এরকম করে নেওয়া। তো পরের ছবিগুলো যখন এগোবে তখন দেখবে যে, আর আমার যেটা ভালো লাগতো যেটা হচ্ছে আমার এই যে আলাদা আলাদা খুব টেক্সচার নিয়ে কাজ করা। তো যেরকম কার্পেটের টেক্সচারটা আমি একটা মনে আছে একটা কাঠি দিয়ে করেছিলাম। হ্যাঁ, কাঠি দিয়ে, মানে যেটা আমি যেরকম দেখছি সেটা আমি ঠিক সেইভাবে আমি টেক্সচার গুলো আমার দিতে ভালো লাগতো। হয়তো খানিকটা আমি যেহেতু আমি পেইন্টিং নিয়ে পড়াশোনা করিনি বলে আমার কোনো প্রিকনসিভড ছিল না যে এগুলো এইভাবে করতে হয়, এগুলো এইভাবে করতে হয়। শান্তিনিকেতনে তো সেভাবে পড়ানো দেওয়া হয়, যার কারণে তুমি আসলে ব্রেক করতে পারছো, আই থিংক, যে এই কনসেপ্টের ভিতরে কাজ না করে বিভিন্ন জিনিস ডিসিপ্লিন গুলোকে তুমি অবজেক্ট গুলোকে এক্সপ্লোর করতে পারলে আমার মনে হয়। ঠিক তাই। তারপরে তারপরে তোমার আরেকটা গল্প দেখি, যেহেতু তোমার নিজের গল্প নিয়েই তোমার কাজ, আরেকটা গল্প দেখে জলি আপার গল্পে যাবো এরপরে। এই কাজটা যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটা নিয়ে তুমি কিছু বলো। এই কাজটার নাম হলো সো মেনি মুনস টু দ্য গ্র্যান্ড ফিনালে। সেটা ছিল সেটা হলো আমার যখন প্রথম সন্তান, তারপরে এই ছবিটার রেজলিউশনটা ভালো নেই, ফটোগ্রাফ থেকে নিয়েছি বলে। তো আমার একটা ট্রমাটিক একটা ডেলিভারি হয়েছিল, তো সেটা আমি কাটিয়ে উঠতে পারছিলাম না। তো তারপরে আমার মাথার উপরে একটা সোলো এক্সিবিশন ছিল, এটা চাইল্ড বার্থের পরে, এটা আমার ছোট ছেলে। তো আমার হাজবেন্ড তখন বললো তুমি এই তোমার যে এক্সপিরিয়েন্স হয়েছে না সেইগুলোই আঁকো। তখন আমি হুড়মুড় করে মানে বেশ কয়েকটা ছবি এরকম আপনার থেকেই যেন বেরিয়ে এলো, মানে একটা ক্যাথারসাইজ হলো আর কি আমার ভেতরটা। তো এর মধ্যে না নানা রকম যে আমার যে এক্সপিরিয়েন্স গুলো না, যেমন এই কোনাটাতে রাইট হ্যান্ড ওপরে কোনাটাতে আমার হাজবেন্ড মাঝে মাঝে শান্তিনিকেতনে তখন পড়াতো, আমি তখন দেখা করতে হয়তো একবার, সেটা আমি আসছে ও আমার হাজবেন্ড, তারপরে কিছু সিনস আছে এইদিকে হসপিটাল মতন খুব বাজে ব্যবহার করতো নার্স, একটা নার্স ছিল খুব ব্যবহার করেছিল আমার সাথে। তো সেসবগুলো আমার এতে এসছে, মানে কত রকমের, তারপরে কত রকমের অদ্ভুত গল্প ছিল সেই সময়কার, কত ট্রমাটিক মানুষ। এই যে ভদ্রমহিলা যে বুড়ি, ওরা একটা মেয়ের বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা এখানে যদি একটু হাইলাইট করো, এই ডান দিকে না, হ্যাঁ ওইটা একটা দেখো, জানলা দিয়ে একটা ফিগার ঢুকছে, একটা বাচ্চার ফিগার, একটা চোখ, ওরা একটা অ্যাকচুয়ালি একটা নাতনি হয়েছিল, খুব হেলদি, ওর কোনো চোখ মুখ না কিছু ছিল না, শুধু খাবার জন্য একটা ফুটো ছিল মুখে। হ্যাঁ, অথচ হ্যাঁ এরকম সবাই শুনে খুব মানে এগুলো খুব নাড়া দিত আমাকে, মানে আমার কিরকম একটা এগুলো শুনলে অবভিয়াসলি কিরকম একটা লাগে না, নিজেরও একটা বাচ্চা রয়েছে, আমি কত, আমার বাচ্চাটা ওইটা আমার বাচ্চা, আমার ছোট ছেলে, আমার বড় ছেলে শুয়ে আছে, তো ওইগুলো আমাকে, ওই জিনিসগুলো আমি মানে কি বলবো ভেতর থেকে বার করেছি। এবং এটা পুরোটা তোমার ইঙ্ক দিয়ে করা পেপারে? এটা হ্যাঁ, এটা হচ্ছে ফাইন নেপ ইউজ করতাম, করি এখনো, আর ওয়াটারপ্রুফ ইঙ্ক পেপারের উপর, আই থিঙ্ক A5 সাইজের, এটা যত মনে আছে।
তুমি কি কারো মানে তোমার ইন্সপিরেশনের জায়গা ছিল কখনো কাজের সময়, যে কম্পোজিশনের ক্ষেত্রে, কিংবা অনেক সময় হয় না আমরা কাজ দেখি অন্য কারো হ্যাঁ কম্পোজিশনটা, প্লেসমেন্টটা, ড্রয়িং এর একটা ইন্সপিরেশন হয়, তোমার কি এরকম কোনো ইনফ্লুয়েন্স ছিল? আমার ইন্সপিরেশন গুলো না খুব মেলানো মেশানো, মানে ধরো আমি যেহেতু আমি আর্টিস্টই খুব ভালোবাসতাম, যেমন অজন্তার কাজ তোমরা যদি দেখো, অজন্তার কাজ আমাকে ইন্সপায়ার করেছে। ওখানে স্কেলের কোনো ইয়ে নেই, মানে যেটা মেইন ফিগার হয়তো পদ্মপাণি, তার ফিগারটা বড়, পেছনের ব্যাকগ্রাউন্ডের ফিগার গুলো আবার ভীষণ ছোট ছোট, মানে অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্স ফিগারটা বড় হয়ে গেল ছোট হয়ে গেল, কোনো পার্সপেক্টিভের কোনো লজিক্যাল পার্সপেক্টিভ বলে কোনো ছিল না। তো তারপরে কিতাই এর কাজ আমার খুব ভালো লাগতো, মানিদার কাজ আমার খুব ভালো লাগতো। এদের কাজ আমাকে সব একসাথে নিতে পারে, তোমার ধরো মুঘল মিনিয়েচার্স, চান্নিজা, এগুলো তো আমাদের সবই পড়তে হয়েছে, তো এগুলো সবই মানে ভালো লাগতো, এক একটা জিনিসের জন্য ভালো লাগতো। তো এই সবগুলো মিলিয়ে মিশিয়ে প্লাস আমার নিজস্ব যে একটা ডিটেইলের প্রতি একটা ফ্যাসিনেশন অলওয়েজ ছিল, তাই জন্য হয়তো আমার পেন্টিংস থেকে আমার অনেকটাই আমার ইন্সপিরেশন তোমার কি এসছে। মনে হয় যে পটারিতে কাজ করার কারণে, পটারিতে যেরকম সারফেসে নানান টেক্সচার নিয়ে কাজ হয়, সেই টেক্সচারের ইনফ্লুয়েন্স তোমার কাজে এসছে পরবর্তীতে? অ্যাকচুয়ালি না, পটারির ফিলিংটা আমার পুরো না অন্যরকম ছিল। পটারিটা মানে হাতের মধ্যে যখন ধরো হুইলে কাজ করতে আমি খুব ভালোবাসতাম, আমার কিরকম মনে হতো আমি একটা কিছুকে জন্ম দিচ্ছি, এরকম একটা ফিলিং, ভীষণ অর্গ্যানিক একটা ফিলিং হুম আসতো। সেই হুম অর্গ্যানিক ফিলিংটা কিন্তু আমার পরবর্তী সব মানে ড্রয়িং ফয়িং এর সব জায়গাতেই কিন্তু ওই যে অর্গ্যানিক একটা রিয়েলিজম, যেটা ধরো আমি টেক্সচার করছি, স্কিনের হুম টেক্সচার, দেয়ালের একটা একটা কুকুর তার গায়ের লোম, বা একটা বেড়াল তার গায়ের লোম, তার যে একটা আলাদা আলাদা রকম সেন্সেশন আছে না, তো সেইগুলো হুম আমি কিন্তু সেরকম ভাবে করার চেষ্টা করেছি। মানে আর যত দিন গেছে তত ওগুলো আরেকটু রিয়েলিস্টিক এর দিকে চলে গেছে, মানে 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 ছবিগুলোকে রিপ্রেজেন্টেশন একটু রিয়েলিস্টিক, কিন্তু কম্পোজিশন গুলো রিয়েলিস্টিক হতো না। কিন্তু হুম ছবির হুম বলো, ছবির ভেতরে প্যাটার্ন বলো, ডিজাইন আমাকে খুব অলওয়েজ ইন্টারেস্ট করেছে। তো আমি জামা কাপড়ের ডিজাইন নিজেই বানাতাম, পর্দার হুম ডিজাইনার, ওই রকম ভাবে আমি মানে ছবির মধ্যে আলাদা আলাদা টেক্সচার বা আলাদা আলাদা একটা ইন্টারেস্টের জায়গা, কারণ ব্ল্যাক এন্ড হোয়াইটেই বেশি কাজ করেছি প্রথমে। ব্ল্যাক এন্ড হুম হোয়াইটের মধ্যে ভেরিয়েশন না থাকলে তো জিনিসগুলো মনোটোনাস মানে হয়ে যায় না, আর খুব ক্রাউডেড থাকতো আমার কম্পোজিশন, কারণ মাথার মধ্যে সবসময় চিন্তাধারাগুলো তো এরকম গিজগিজ করে। তো সেইভাবেই হয়তো আমার ছবিগুলো এরকম গিজগিজে হয়ে যেত। আমার হাজবেন্ড আমার হরর ভ্যাকুই আছে, আমার হতে পারে হরর ভ্যাকুই একটু ছিল, কিন্তু পরের দিকে আবার আমার কাজ অনেক অনেক মিনিমালিস্টিক হয়ে গেছিল অ্যাকর্ডিং। আমরা পরের কাজগুলো দেখার আগে জলি আপার কাছে যাই, জলি আপার কিছু কাজের গল্প শুনি। জলি আপা, বলো। তোমার ইন্সপিরেশন কি থেকে শুরু হলো, কি নিয়ে কাজ হলো, একটু বলো যদি। আমার কাজের ইন্সপিরেশন প্রথম বলতে গেলে আমার মা। আমার মা খুব কনসাস একজন মহিলা ছিলেন এবং স্কুল টিচার ছিলেন। মেয়েদের ব্যাপারে উনি খুবই সচেতন ছিলেন। আমি এখন মনে করি, তখন তো ছোট ছিলাম, তখন হয়তো বুঝিনি, কিন্তু এখন মনে করি যে মার সেই ভাবনা বা সেইগুলোই হয়তো আমার কাজে প্রকাশ পেয়েছে বা আমার ভাবনার ভেতরে জায়গা করে নিয়েছে। সেই হিসেবে আমি মেয়েদের কথা ভাবি আমার মার কাছ থেকে এসছে আসলে। এবং এবং আমি মাঝে মাঝে নিজেকেই কোশ্চেন করি আমি কেন ভাবি, তার উত্তর আমি পাই না। যে মনে হয় যে মার কনসাসনেসই হয়তো ভেতরে ঢুকে গেছে। যেমন তুমি যে ছবিটা দেখালে সেটা হলো লাল সালু, আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস থেকে করা। লাল সালু, এই কাজটা আমার একেবারে স্টুডেন্ট লাইফে মাস্টার ডিগ্রির কাজ। তখন আমি লাল সালু পড়ি এবং লাল সালু পড়ার পেছনে একটা কারণ ছিল যে ধর্ম প্রথম টার্গেট কিন্তু মেয়েরা। সেই জায়গা থেকে যখন উপন্যাসটা পড়ি তখন আমার মনে হয় যে এই যে ভণ্ড মজিদ কিভাবে
তার ওয়াইফ, দুজন ওয়াইফকে সে নিজের ধর্ম ব্যবসা করছে এবং বউকে কিভাবে ভয় দেখাচ্ছে। এখানে জামিলা একটা ক্যারেক্টার আছে, আমার খুব বিদ্রোহী একটা ক্যারেক্টার, আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার। সেই জামিলা যে বিদ্রোহ করে ওর মজিদের সাথে, সেই জায়গাটা আমাকে খুব মানে ভাবায়, এবং সেই থেকে মনে হয় যে আমি সমাজে যেইভাবে মেয়েদের উপর ধর্মীয় বিভিন্ন রকম বাধা বিঘ্ন আসে, তার প্রথম এই উপন্যাসটা পড়ে আমার মনে হয় যে এটা নিয়ে কাজ করলে আমার আমার ভেতর যে ভাবনাটা আছে সেটা প্রকাশ করতে পারবো। সেই অর্থে আমি এই উপন্যাস থেকে কাজ করি, এবং এর সাথে সাথে আমি ওয়ালিউল্লাহ আরো দুটো উপন্যাস পড়ি। একটা হলো চাঁদের অমাবস্যা, আর একটা হলো কাঁদো নদী কাঁদো। এবং উনার উপন্যাসের যে জায়গাটা ছিল যে বহুমাত্রিক জটিল সামাজিক বাস্তবতা, সেই জায়গাগুলোকে উনি যেইভাবে উনার উপন্যাসে নিয়েছে, ঠিক সেই ভাবনাগুলোই আমার ক্যানভাসে সেই জটিল একক একক কোনো ভাবনা না, বহুমাত্রিক ভাবনাকে উপস্থাপনা করাটাই ছিল আমার লক্ষ্য আর কি। সেই অর্থে কেন মেয়ের সাথে এমন হয়, এর রাজনীতি কি, এর সমাজনীতি কি, এটা কেন হয়, এই সব কোশ্চেন দ্বারা আমি তাড়িত হই এবং সেই জিনিসগুলোকে খুঁজতে চেষ্টা করি। এবং তখন মেটেরিয়াল হিসেবে তোমার কি এটা কমফর্ট জোন ছিল যে কি ধরনের মেটেরিয়াল নিতে, যে ওয়াটার কালার কিংবা পেনে কাজ করা, এরকম কোনো চয়েস ছিল? না, এটা হলো কি আসলে যেটা ছিল তখন আমরা যখন পড়তাম তখন বিভিন্ন রকম, যেমন বিভিন্ন রকম মাধ্যমে আমি তো চিটং থেকে গেছি, আমার বিভিন্ন রকম মাধ্যমে কাজ করার একটা ইয়ে ছিল, উৎসাহ ছিল। আর আমি যখন এই কাজটা ঢাকা আর্ট কলেজে আমি মাস্টার ডিগ্রি কাজ, তখন কিন্তু তোমার চারুকলা মানে পেইন্টিং করতে হবে, অয়েল করতে হবে, এরকম একটা ভাবনা ছিল। সেই অর্থে আমি আমার তখন রঙও ছিল না, পয়সারও অভাব ছিল, তখন আমি জাস্ট কাগজে, এবং এমনকি জোড়া দিয়ে একটা কাগজকে বড় কাগজ করতে দুটা কাগজ জোড়া দিয়ে কাজ করা ছিল। তা সেইভাবে করার পরে আমার বিশেষ করে আমি আজকে বলতে হয় যে বাসেস স্যারের কথা মনে হয় যে উনি তখন কিন্তু ঢাকা আর্ট কলেজে যেমন পেইন্টিং করতে হবে যেটা আমি বললাম, কিন্তু আমি মাস্টার ডিগ্রিতে যখন আমি এই মিক্স মিডিয়া, তোমার ক্রেয়ন, কাগজ, ওয়াটার কালার, এমনকি লেখার কালি ব্যবহার করেছি, আমাকে বাসেস স্যার এটা অ্যালাউ করেছে এবং এটা সাবমিশনও আমি করেছি। সেই অর্থে আমি লাকি বলবো যে বাসেস স্যার সেই জায়গাটা আমাকে ইয়ে করেছিল আর কি। ফলে আমার ওই কোনো অসুবিধা হয়নি যে আমি যে মিডিয়াতে কাজ করি না কেন আমি করতে পারি, সেই একটা স্বাধীনতা পেয়েছিলাম আর কি। এই যে আরেকটা কাজ দেখতে পাচ্ছি, এইটা কিসে করা এবং কি কনটেক্সটে করা? এইটা হলো তোমার যেমন এই কাজের বিষয়টা ছিল তোমার, আমি বলবো সেই সময় ফতোয়া, মেয়েদের উপর ফতোয়া, বিভিন্ন রকম ফতোয়া দেওয়া আরম্ভ হচ্ছিল। সেই ফতোয়া থেকে, সেই ভাবনা থেকে পত্রিকায় পাওয়া খবরগুলো যে নূরজাহানিকে ফতোয়া দেওয়া হয়েছে, ওকে যে পাথর ছুঁড়ে মারা হয়েছিল সিলেটে গর্ত করে, সেই বিষয় নিয়ে একটা সিরিজে কাজ করি। এইটা হলো অনেক আরেকটা সিরিজ, এই সিরিজে অনেক কাজ আছে। এইটা হলো তোমার প্লাইউডে করা, এবং এইটা তোমার আমি রং বানিয়ে করেছিলাম, অক্সাইড কালারকে আইটা দিয়ে গুলে, তখন অ্যাক্রিলিক পাওয়া যেত না, পেলেও হয়তো আমি ইয়ে করিনি, আমি অক্সাইডকে আইটা দিয়ে গুলিয়ে প্লাইউডের উপরে করেছিলাম। প্রায় 4 ফিট 8 ফিট কাজ এটা, এবং ওয়াটার কালার করা। এই কাজগুলো আমার শান্তিনিকেতন থেকে ফিরে আসার পরের কাজ। এবং এই সময় আমি আরো একটা সিরিজ করি, দিবারাত্রির কাব্য, তারপরে তোমার ভায়োলেন্স, কৃষ্ণপক্ষ, এইটা হলো দিবারাত্রির কাব্য। আর এগুলো সবই তখন প্লাইউডে অক্সাইড কালার দিয়ে কাজ, এবং অক্সাইড করা, এটা একদম কাপড়ের নীলকে তোমার আইটা দিয়ে কাজ করা, ইয়েলো আকার, একদম নিজের বানানো রং। তখন কি কনসিয়াসলি কিছু রঙের প্রাধান্য মনে হচ্ছে কাজে ছিল? যেমন ইয়েলোর শেড। হ্যাঁ, আমার কাজের বরাবরই পরবর্তীতে তোমরা দেখবে খুব ব্রাইট কালার ছিল, সেটা আমার কাছে মনে হয় যে
একটা হলো ব্রাইট রঙের সাথে একটা লাইফের একটা ব্যাপার আছে আর একটা হলো যে আমার সোর্স ছিল লোকশিল্প। আমি মানে সেই লোকশিল্প যেই প্রাইমারি যে রংগুলো পাওয়া যায় সেই রংগুলোর উপরে আমার এক ধরনের ইন্টারেস্ট ছিল এবং ওরই একটা প্রভাব থাকতে পারে। এবং আমার কাজ খুবই ব্রাইট ছিল, কিন্তু বিষয়টা খুবই কি বলবো ট্রমার মতো, হ্যাঁ ডার্ক। কিন্তু জীবনে তো আসলে ডার্ক এবং জয় দুটোই আছে, সেই দুটোর কি কম্বিনেশন আমার সব কাজের ভেতরে চেষ্টা করেছি, শুধুমাত্র ডার্ককে আমি ধরতে চাইনি। দারুণ। এবার চন্দ্রিমাদির কিছু ব্রাইট কালার দেখে আসি। চন্দ্রিমাদি, এই যে একটা কাজ দেখতে পাচ্ছি। কোথায়? এই তো আচ্ছা, এটা অ্যাকচুয়ালি 3টে কাজ। হ্যাঁ, এটা 3টে কাজ আমি কেন জানি না 3টে একসাথে দাঁড়িয়ে একটার পর একটা এঁকেছিলাম আসলে সেই সময়টার। এগুলো একটু আলাদা। এগুলো আমার হঠাৎ মনে হলো যে তখন সবাই খুব ওই ফটো রিয়েলিজম ফটোগ্রাফ থেকে নিয়ে কাজ করছিল 2006 বোধহয়। তো আমার মনে হলো যে আমিও একটু ইউজ করি ওই মানে ওই মিডিয়ামটা ওইভাবে এক্সপ্লোর করি করে। এবার আমি নিজের মতন রিয়েলিজম জিনিসটা আমি কোনোদিনই ছাড়তে পারিনি। তো তারপরে আমি এই যেমন এটা আমার ছোট ছেলের ছবি, আর ডিফারেন্ট ফটোগ্রাফস। ওই যে বিড়ালটা হলো একটা বোধহয় ব্রিটিশ মিউজিয়ামে একটা ওই মিশরীয় ক্যাট গডেস আছে তার ছবি। হ্যাঁ, তো মাঝেরটা আমি, আমার পাশে আমার রুসোর কি বলে সিংহ, হ্যাঁ সিংহ। তারপরেরটা হলো গিয়ে ওই अगेन ওই ফটোগ্রাফ থেকে নিয়ে আর্কিটেকচারটা হলো বার্লিনে একটা আছে না হলোকস্ট মিউজিয়াম, সেটা আর্কিটেকচারটা ভীষণ খুব ইন্ট্রিগিং। যেটা অবশ্য আমি ছবি দেখেছি। এটা কি জু মিউজিয়ামের কথা বলছো তুমি? জু মিউজিয়াম? এটা হলোকস্ট মিউজিয়াম। জুইশ মিউজিয়াম। জুইশ মিউজিয়াম। তুমি দেখেছো এটা? হ্যাঁ, আমি গেছিলাম, 2বার গেছি রে। জনি আপার সব মুখস্থ বার্লিনের। আমি এটা কি বললে আমি এটা কি সাংঘাতিক। আমি তোমাকে একটা ছবি পাঠাবো, খুব চমৎকার ইনস্টলেশন ছিল নিচে। হ্যাঁ, কি অদ্ভুত আর্কিটেকচার। আমি ছবিতে তো আমি তাই জন্য ছবিতে ইউজ করেছি। তো এই কয়েকটা আমার বেশি ছবি নেই এই সিরিজে। আর এগুলো যেহেতু রিয়েলিস্টিক ফটো রিয়েলিস্টিক কাজ ট্রাই করার সময় তোমার কালার ইমপ্লিমেন্টেশনটা খুব এক্সপেরিমেন্টাল, একটু সুরিয়াল, ওইটা কনসিয়াস ছিল। এটা হচ্ছে ফটোশপে ছবি ইয়ে করা যায় না, ম্যানিপুলেট করা যায়। এবার অনেকে যেটা করতো সেটা হচ্ছে যে আমার অনেক চেনা জানা আর্টিস্ট আছে যারা ছবি ট্রান্সফার করতো। আমি কিন্তু ছবি ট্রান্সফার করিনি। আমি ওই ছোট ছবিকেই দেখে দেখে বড় করে আঁকতাম। আমি কোনো ছবি ট্রান্সফার করিনি কোনোদিন। ওগুলো দেখে আমি বড় মানে নিজের মতন করে আঁকতাম। তো একটু এদিক ওদিক হতো, কিন্তু মোটামুটি দাঁড়িয়ে যেত আর কি। তো এগুলো বোধহয় 4 ফিট বাই 1.5 ফিটের লম্বা। ওই লম্বা ফরম্যাটটা আমার খুব পছন্দের ছিল। টিন্টের ইয়ে দেওয়া রয়েছে, তোমার নামগুলো দেওয়া রয়েছে। তার মানে তোমার আশেপাশে যেই এলিমেন্ট যেভাবেই দেখো না কেন, যেটা তোমার মাথায় রেজিস্টার করতো সেটাই তোমার পেইন্টিং এর এলিমেন্ট হচ্ছিল। হ্যাঁ, আর এই ছবিগুলোতেই শুধু আমি একটু সরে গেছিলাম, কারণ যেহেতু ফটোগ্রাফ তো ইউজ করতামই, তখন আমার অন্যান্য ইমেজও আমার মানে ওইটা খানিকটা এসেছিল। তখনকার যে একটা ট্রেন্ড চলছিল না পোস্ট মডার্ন আর্টে, সবাই ভীষণ ভীষণ বেশি, অনেকে তখন ওই ফটোগ্রাফ থেকে ছবি নিয়ে করতো। তখন বলতে তুমি বলতে চাচ্ছ কোন সাল? 2006? হ্যাঁ, 2006 আই থিঙ্ক এগুলো করা। কিন্তু আমি পুরোটা ওইভাবেও করতে চাইনি। অনেকে করতো যেটা পুরো ফটোগ্রাফটাকেই টোটো বসিয়ে দিয়ে মানে সেটাকেই রংটা ম্যানিপুলেট করতে অ্যাকর্ডিং টু ফটোশপে যেভাবে রংটা আসে।
আমি আবার নিজের মতন করে কম্পোজ করতাম আর কি, এদিক সেদিক থেকে এলিমেন্টস নিয়ে, যেমন রুসোর ওই তোমার সিংহগুলো নিয়েছি, ওর ফোলিয়েজ নিয়েছি, পেছনে যে লাস্ট ছবিটার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেওয়ালের ওপর যে পেন্টিংটা, ওটাও একটা রুসোর ছবির থেকে নকল করে নেওয়া। এরকম মানে ওই টুকলিফাই করতাম আর কি প্রচুর, কিন্তু নিজের মতো করে কম্পোজিশন গুলো তৈরি করতাম। মজা লাগতো, ভালো লাগতো আমার কাজগুলো। কিন্তু আমার যে ওই কুটি কুটি করে কাজ করার যে একটা অন্যরকম মেন্টালিটি, সেটা বোধহয় ফাইনালি ডমিনেট করেছিল, কারণ আমি আবার সেইগুলোতেই ফিরে গেছিলাম। হ্যাঁ, এইটা। এই যে আরেকটা ধরনের আরেকটা কালার প্যালেট দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, এইটাতে যেমন দুটোর কম্বিনেশন আছে, যেমন ওই মেয়েটা, বাচ্চা মেয়েটা, ওটা আমি একটা ফটোগ্রাফ থেকে নকল করেছিলাম, কিন্তু ওই মহিলা যে, সেটা আমার কমপ্লিটলি ইমাজিনারি একটা চেহারা আর কি। এমনি বসে সে বাবলস ওড়াচ্ছে, সেটা এইটা হলো আমার ওই, আমি 40 পেরোবার পরে সব মেয়েদেরই বোধহয় একটা মিড লাইফ ক্রাইসিস হয়, তো সেই সময় আমার বোধহয় মনে হচ্ছিল আমি অনেক বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, এরকম মানে আমাকে তখন অতটা বুড়ো বুড়ো ছিল না দেখতে, যাই হোক, কিন্তু আমি আঁকতাম অনেক বয়স্ক মতন মহিলা আঁকতাম, আর তাদের এরকম অদ্ভুত অদ্ভুত ড্রেস পরা, এটাতে তো তাও ভদ্র মতন শাড়ি পরে, অনেকগুলোতে আছে সেই বাচ্চাদের মত, মানে আছে না কিছু মহিলা যারা দেখতে যেরকমই হোক, তারা সেই ভীষণ ইয়াং হওয়ার জন্য বা নিজেদের তখন কি তোমার ইয়াং হতে ইচ্ছে করতো, যে বয়সটা যদি একটু কমাতে পারি তাহলে ভালো হবে, এরকম কিছু ছিল? কি মনে হতো ক্রাইসিসটা কি নিয়ে আসলে 40s এর পরে? ক্রাইসিস হয়েছে তা না, কিন্তু আমি যা দেখতাম চারিদিকে, অনেক মহিলাদের দেখতাম যে যেরকম তার বয়স, তার আনসুটেবলি ড্রেস করা, সেটা হয়তো তাকে মানাচ্ছে না, কিন্তু একটা ইয়াং ভাবে ড্রেস করা। আমার হয়তো ক্রাইসিসটা অন্যরকম হচ্ছিল, হয়তো মাথার মধ্যে অন্যরকম ক্রাইসিস হচ্ছিল, কিন্তু তার প্রকাশটা অন্যভাবে হচ্ছিল, দেখাবার জন্য যে এই ধরনের মিড লাইফ ক্রাইসিস এরকম মহিলাদের যেরকম যেরকম হয় সেরকম। হ্যাঁ, তো ওই ধরনের এটা একটু তাও রিয়েলিস্টিক কিছু কিছু আছে, যেটাতে মহিলার মাথায় দুটো বাটারফ্লাই এর ডানা লাগানো, একটা হেয়ার ব্যান্ড পরানো, মানে একটা অ্যাজ ইফ সে উড়ে যেতে চায় আর কি, বাড়ির মধ্যে থেকে থেকে একটা একঘেয়েমি এসে যায়। আর আমি তো চিরকালই হাউসওয়াইফ হিসেবেই এখানে আমার পরিচিতি ছিল, আর্টিস্ট হিসেবে পরিচিতি অনেক পরে হয়েছে, যদি আমি ছবি এঁকে গেছি সমানে তাও। তো সেই জন্য মানে শান্তিনিকেতনের এটা একটা বিশেষত্ব, যে এখানে পুরুষ মানুষেরা যারা এখানে চাকরি করে, তাদের যারা স্ত্রীরা, তারা সব কিন্তু নিজেরা নিজেদের মতো করে সবাই খুব কোয়ালিফাইড, কিন্তু তারা হাজবেন্ডের সাথে থাকবে বলে তারা হয়তো নিজের খানিকটা স্যাক্রিফাইস করে ক্যারিয়ার নিজেদের মতন করে পড়ার, মানে আমাদের হাজবেন্ডরা সবাই পড়ায়, শিক্ষকতা করে, তো আমাদেরও তো, মানে আমারও ইচ্ছে ছিল কোথাও একটা পড়ানো, কিন্তু সেটা হয়ে ওঠেনি, আমি এখানেই চলে এসেছি ছবি আঁকতাম আর কি সেইভাবে। ভাগ্যিস, নাহলে আমরা এসব ছবিগুলো পেতাম, বলো। ঠিক বলেছো, একদম পড়ালে আর হতো না। জলেপা, তোমার মিড লাইফ ক্রাইসিস ছিল? না, আমার ওরকম কোনো ইয়ে ছিল না। যাক, এই জন্যই বোধহয় তোমার আর মানে মানে কালার প্যালেটটা আরো কালারফুল হয়েছে পরে কাজের জায়গায়। হ্যাঁ, আমি তোমার কাজের যতবারই দেখি ততবারই মনে হয় যে যতই ভায়োলেন্টের দিকে যাচ্ছি ততই কালার গুলো ভাইব্রেন্ট হচ্ছে। হ্যাঁ, এইটা কি তোমার একটা কনসিয়াস, কি বলবো, এটাকে একটা মুভমেন্ট, একটা অ্যাক্টিভিজম তোমার, কি এটা? এটা কনসিয়াস না, আসলে কি লাইফকে তো সবাই আসলে ভালোবাসে, তাই না? বাস্তবতা যাই হোক না কেন, তারপরেও মানুষ বেঁচে থাকে, মানে আনন্দ খোঁজে। সেই দুঃখ বেদনার জায়গা থেকেই হয়তো বা খুব যে কনসিয়াসলি করেছি তা না, কিন্তু এই যে এই ছবিটা হলো নূরজাহানের, যেটা আমি বললাম যে ফতোয়াকে নিয়ে। দেখো, এটা আমি ব্লাড, এই যে লাল রঙের এত আধিক্যতা, এটা হলো ব্লাড থেকে করা। এটা হলো যে একটা গর্ত করে ওই মেয়েটাকে ওই গর্তের ভেতর দিয়ে তোমার পাথর ছুঁড়ে মেরেছিল, পরে সে আত্মহত্যা করে।
ঠিক সেই ফিলিংস থেকে আসলে আমি ওই কাজটা করি। যেমন তোমার এই যে লাল একটা এরিয়া করেছি, ভেতরে কালো গর্ত, একটা ফেস দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট, এবং তোমার যে গাছগুলো ব্যবহার করেছিলাম আমি, সেই গাছগুলোর ভেতরে আমার এক ধরনের ফিলিংস হচ্ছিল যে ধরো যেই ধরনের রিলেশনের জন্য মেয়েটাকে এইভাবে, একটা প্রেমের রিলেশন থেকে তো এই জায়গাটা এসছে, যে গাছগুলোর ভেতরে সেই জিনিসটা এসছে এবং নেচারে সেই জিনিসটা হয়েছে। ফলে টোটাল মিলে একটা নেচার, ভায়োলেন্স সব মিলে একাকার হয়ে গেছে। সেই জন্য হয়তো তোমার কথা মতোই হয় যে যে যতই তুমি ভায়োলেন্সের কথা বলছো, কিন্তু তার সাথে সাথে তোমার লাইফটাও আসছে, এবং লাইফটা শুধু আসেনি, লাইফটা দেখা যায়। আর এই কাজটা হলো ভ্রূণ প্রত্যাহার। এই কাজটাও আমার খুব পছন্দের একটা কাজ। এটার সাথে তোমার আরো পেন্টিং এর নিচে কিছু ইনস্টলেশন ছিল। আচ্ছা। সেই এটা ছিল যে এক মায়েরই একটা আবেদন ছিল। এক মা একবার তার সাথে কথা হচ্ছিল যে যেই সোসাইটিতে আমি বাস করছি, আমার ছেলে মেয়েরা সিকিউর না, তাই বলছি যে এই বাস্তবতা আমি চাই না আমার বাচ্চাদেরকে রাখতে, আমি যদি পারতাম আমার ইউট্রাসের ভেতরে নিয়ে আসতাম। এই কথাটা আমাকে সাংঘাতিক ভাবে নাড়া দেয়। তখন আমি ওই সেই ইউট্রাসের মতো যে এখানে পাখি, মানুষ হিসেবে পাখির ফর্মটা করি, ওই যে ফুলের ট্রাসটাকে ইউলিস্টাসের ফুল এবং এক ধরনের উল্টো কলসির মতো ফর্ম থেকে নিয়ে আমার ইমাজিনেশন থেকে এই কাজটা করি। এবং এর নিচে যে ইনস্টলেশনটা করেছিলাম, যে কলসিটাকে কেটে ওর ভেতরে রক্তাক্ত একটা রং দিয়ে তোমার একটা হলো ব্ল্যাক জোন করেছিলাম ফ্লোরে, সেই জোনের উপরে ওই সেই উল্টানো কলসিটা অর্ধেক কাটা ছিল, যেটাকে আমি ইউট্রাস বলছি। এরকম এটাও একটা সিরিজের কাজ, অনেকগুলো কাজ ছিল। আচ্ছা, এরপরে আনসার্টেনিটি। কি নিয়ে আনসার্টেন ছিল তখন? আসলে আনসার্টেনিটিটা যেমন ধরো আমি যখন বাইরে যাই, আমি যেভাবে বিভিন্ন রকম ভাবে আমি ভয় পাই আমাকে কে কি করবে। যেমন আজকে যে বয়স আমার, সেই বয়সে আমি যখন বাইরে যাই আমি কিন্তু ভয় পাই আমি ঠিক মতো ঘরে ফিরে আসবো কিনা। অনেক রকম বাস্তবতা আছে। আর সেই সময় ইয়াং মেয়েদের, এবং আমি এই বাস্তবতা আমার এই বয়সে ওইটা ফিল করি, আর একটা যখন ইয়াং মেয়ে বেরোয় তার বাস্তবতাটা কি হয়। এবং এটা আমি একটা ইয়াং মেয়ের কাছে শুনেছি। আমি একদিন বলছিলাম যে এরকম গল্প করছিলাম যে দেখ, আগে না আমাদের সাথে বাইরে গেলে বিভিন্ন রকম টিস করা হতো, এখন আর করে না। তখনও আমাকে বলছে যে খালা, আমার এই ভাগ্নে বলছে, খালা আপনার বয়স হয়ে গেছে বলে করে না, কিন্তু বাস্তবতা আরো খারাপ। তা ওই ফিলিংস থেকে আসলে আমি এই সিরিজটা নিয়ে কাজ করি। যেমন দেখো, একটা মেয়ে অনেকগুলো শাপলা নিয়ে যাচ্ছে, কিন্তু তার এক্সপ্রেশন, তার আশপাশ একটা ভীতিকর বাস্তবতা। সেই ফিলিংস থেকে আসলে করা কাজগুলো। এটাও একই একই বাস্তবতা। হ্যাঁ, হ্যাঁ। এবং এগুলো কি সব তখন তোমার প্লাইউডের উপরে অক্সাইড দিয়েই কাজ হচ্ছে? না, এইটা অক্সাইড না, এখানে তখন আমি অ্যাক্রিলিকে চলে গেছি, ওখানে অ্যাক্রিলিক দিয়ে করেছি। তোমার বানানো কাজ রঙও আছে, আবার অ্যাক্রিলিকও আছে। এটা কোন সালের দিকে? এটা 99 এর কাজ। 99। এটা বেশ বড় কাজ। হুম। এই কাজটা ছিল ওই যে মানে বিশ্ব সুন্দরীদের যে খেতাব দেওয়া হয়, হ্যাঁ, সেইটার সাথেই আমার কল্পনা আর কি, আমাদেরকে এইভাবে খেতাব দিচ্ছে, কিন্তু বাস্তবতাটা কি, এই ধরনের এক ধরনের ডিফারেন্ট সেন্সেশনের কথা বলা আর কি। তারপর আবার সময়ের খনন। এই সিরিজটা আমার, আমি এই সিরিজটা নিয়ে কাজ করি 2005 থেকে। আমি ব্রাজিলে একটা রেসিডেন্সিতে যাই, তখন আমি ওই সময় তোমার ইরান ইরাকের যুদ্ধ চলছিল, ওইটা নিয়ে কাজ করছিলাম। তা ওই কাজ, ওখানে আমি 4টা বড় বড় কাজ করি। তারপরে এসে ওই সিরিজটাকে ভেবে আমি একটা বেঙ্গল গ্যালারিতে তোমার একটা এক্সিবিশন করি, সময়ের খনন নামে। তা এই কাজটা ছিল যে ফুলের সাথে তোমার এই যে তোমার ফুলের যে ভেতরে যে ইয়েটা থাকে,
রেনু। রেনু, সেই রেনুগুলোকেই আমি বুলেট করে দিয়েছিলাম। আমার মানে ওই আগে আমরা ভায়োলেন্স নিয়ে কথা বলতেছিলাম, তখন একটা কালার প্যালেট ছিল ব্রাইট, এখন সরাসরি যুদ্ধে চলে গেলাম, কালার প্যালেট আরো ব্রাইট হয়ে গেল। আরো ব্রাইট হয়ে গেল। চন্দ্রিমাদি, তোমার কি মনে হয় দেখে যে আমার তো যুদ্ধ জলে নিয়ে এত কালারফুল কাজ আমরা কি হ্যাঁ, কারো দেখি? মানে এই ছবিটাকে মানে একটু ক্লোজলি দেখলে তবে বোঝা যাচ্ছে এগুলো বুলেট, আদারওয়াইজ এই ছবিটা কিন্তু আপাতত এটা বেশ একটা সুন্দর ছবি, মানে প্রিটি, যেটাকে বলে না, মানে এটাতে কোনো ভায়োলেন্স আমি অ্যাটলিস্ট স্পট করে দেখতে পাচ্ছি না। হয়তো ক্লোজলি গিয়ে ওই বুলেট গুলো দেখলে তবে, হ্যাঁ, তাই না? এবং এই এই ছবিটার ভেতরে ফটোগ্রাফে বোঝা যাচ্ছে না যে বুলেট লেগে গেলে যেরকম শরীরের ভেতরে ঢুকে যায়, ওরকম স্পট কিন্তু আছে ভেতরে। হ্যাঁ, এই যে এই এই জায়গাগুলোতে জায়গাগুলোতে আছে, হ্যাঁ 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 আছে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এগুলো যেহেতু মানে ফুলের ফর্মটা এত বেশি ডমিনেন্ট বলে ডমিনেট সেটা, করছে, হ্যাঁ। হ্যাঁ, মানে তুমি ওই কনসেপ্টে করেছো, আমি যখন দেখছি ওইটা বেশি করছে না। এইটাতে তাও খানিকটা মনে হচ্ছে। এইটাতে ওই ফুল, এত সুন্দর ফুলের পেছনে সেই ওই যে তোমার যেটার কথা বলছিলাম, নূরজাহানের সেই গর্ত করে মানুষ গাওয়া মানুষ, এবং এইখানে আমরা দেখছি যে সেই ধর্মীয় একজন যে অনেক একটা ধর্মের না, অনেক, এটা হলো তোমার অনেকটা পাদ্রী রং পরা, পাদ্রী বলছি, পণ্ডিতের মতো, হাত থেকে মৌমাছি যে পড়ছে ওর শরীরে, আক্রমণ করছে, সেই জায়গা, সেই ফিলিংস, মৌমাছি যে ওর শরীরটাকে ধেয়ে এসছে, ওর হাত থেকে বেরোচ্ছে, এই ফিলিংস থেকে করা। কিন্তু এই যে আমি প্রথম থেকে বলছিলাম যে দুটো জিনিসই, এবং এই যে গর্তটা দেখাচ্ছে, এই গর্তের ভেতর থেকে একটা ফুল বেরিয়ে এসছে। আমি এটা বিশ্বাস করি যে আমাকে মেরে শেষ করা যাবে না, আমি বেঁচে যাবই, আমি যুদ্ধ করবই, সেই জায়গাটা আমি দমে যাওয়ার পাশে এখনো আমাদের বাস্তবতা ভেতরে কাজ করে। এই যে করোনার মধ্যে সেই বাস্তবতাটা মনে হয় এখন আমাদের স্ট্রাগল করা। হ্যাঁ, তারপরে কি তুমি আমেরিকা ব্রাজিলে কাজ করা? না না, আমেরিকা, এটা ব্রাজিলে, ওই যে ব্রাজিলে বললাম যে রেসিডেন্সিতে কাজ করেছিলাম, এই কাজটা রেসিডেন্টে ছিল। যেমন তখন আমার কাছে মনে হয়েছে যে যে যুদ্ধটার পেছনে কারা আছে, যে পলিটিক্সটা আছে, সেই অর্থে সেই ফ্ল্যাগটা ইউজ করি, এবং মাদার তেরেসার ফর্মটা ইউজ করি, আর নিচে যে ফ্ল্যাগ, দুটো ফ্ল্যাগ ব্যবহার করি, একটা হলো ইরাকের আর একটা হলো ওরা উড়ে এসছে, ওর গায়ে একটা ডানা আছে, আর নিচে সব লাশ পড়ে আছে, এই ফিলিংস থেকে করা। এই কাজটা ওখানে করা, একই সময় কাজ করা। ওখানে আমি 4টা কাজ করেছিলাম, এই দুটো কাজ দেখা, আরো একটা হয়তো আসবে। হ্যাঁ, এইটাও ওখানে যে দাবার গুটি নিয়ে কাজ করা ছিল, যে দাবার চাল চালছে, টার্গেট আছে। হ্যাঁ, খুবই দারুণ কাজ, খুব সুন্দর। এইটাও আমার ওই যে ব্রাজিলের, কি আমরা পরে আমরা দেশে দেখতে পাইছি নাকি ওখানে রেখে? হ্যাঁ, এটা 2006 না, নিয়ে এসছি আমি, রোল করে নিয়ে এসছিলাম, 2006 এক্সিবিশনে ছিল। এটা এখন একজন আমার ভাইয়ের কাছে কালেকশন আছে, সব কাজগুলোই আছে। এগুলো কি অ্যাক্রিলিক? হ্যাঁ, অ্যাক্রিলিক, এবং এটাও প্রায় তোমার 6 ফিট 4 ফিট, বেশ বড় কাজ। আর ওটা, হ্যাঁ, বিশাল কাজ। আর আরেকটা ছিল 6 ফিট 8 4 ফিট 8 ফিট। আচ্ছা, এগুলো আমার 3 মাসের রেসিডেন্সি ছিল ওখানে, 3 মাসে বসে 4টা কাজ করেছিলাম। জলেপা, এই কাজগুলো দেখলে এখন যে কাজগুলো আমরা দেখি তোমার, সেই কাজগুলো কিন্তু একদমই অন্য একটা প্যাটার্ন, অন্য একটা ডিসিপ্লিন, কালারের স্কেলটা একদম ডিফারেন্ট, অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট। এই শিফটিংটা তোমার কোন সময় হয়, কোন সালে গিয়ে, কিংবা কিভাবে আসলে শিফটিংটা হচ্ছিল? আসলে আমার 2008-এ একটা শিফটিংটা হয় তাহাদের কথা বলে একটা সিরিজ হয়, যখন আমি এই কাজগুলো করছি 2006-এ আমার এই কাজগুলো দেখা যাচ্ছে, সেখানে অনেক ওয়াটার কালারও ছিল। কিন্তু এই কাজগুলো করতে করতে আমার 2007-এর দিকে হঠাৎ মনে হলো, আচ্ছা, আমি যেই ভাবনা নিয়ে কাজ করি বা যেই জিনিসটা নিয়ে কাজ করি, সেটা তো আমি, বা যে ট্রিটমেন্টে কাজ করি, যে মিডিয়ায় কাজ করি, সেই ট্রিটমেন্টটা তো আসলে
ডিফারেন্ট না, আমি একাডেমিতে যেরকম করে শিখে এসেছি সেরকমই হয়তো আমার কিছু রং আছে, আমার কিছু ফর্ম আছে, সেগুলোতে আলাদা করা যায়, কিন্তু ট্রিটমেন্টের কোন রকম একই রকম মনে হয়েছে। তখন আমি 2007-এর দিকে মনে হয় আমার চিন্তা হলো যে আচ্ছা তাহলে আমি যে কথাগুলো বা আমি যাদের কথা বলি তাদের কি ধরনের ট্রিটমেন্ট বা তাদের কি ধরনের ভাবে আমি প্রকাশ করব। তখন আমার একদিন হঠাৎ মনে হলো যে কথাটা হয়তো আমার নিজেদের ভাষা হতে পারে। এবং তখন আমি মানে কারণ আমার মনে হয় যে এই কথাটার ভেতরে, এটা তো বাণিজ্যিক কোনো মূল্য নেই, ফলে এইটার ভেতরে তার ব্যবহারিক মূল্য আছে এবং এর ভেতরে তার নিজস্ব আনন্দ, ভালোবাসা, নিজের রুচিবোধ, নিজের দেখা সবকিছু সে নিজের করতে পারে, কারো কোনো ইন্টারভেনশন এর ভেতরে নেই। ফলে এই ভাষাটাই আমি কথা বলি না কেন, এটা আমার ভাষা করি না কেন, তখন আমি ওই কাঁথা ফোরটাকে আমি জাস্ট তুলি দিয়ে আঁকা আরম্ভ করলাম। এবং তখন আমি তাহাদের এবং বিষয় হিসেবে নিয়ে নিলাম তাহাদের গল্প। এই তাহাদের গল্পটা বলতে যে তখন আমি মনে করি যে আমার ক্যানভাসটা আসলে ক্যানভাস না, এটা আমার কাঁথা, আমি কাঁথা দিয়ে আমার ভেতরের গল্পটা আমি প্রকাশ করব। তখন আমি এই তাহাদের সিরিজ নিয়ে একটা কাজ করি এবং এই কাজ করতে যেই আসলে তখন আমার এই যে এর পরবর্তীতে এখন যে বাস্তবতায় তুমি যে কাজগুলো পরে আমরা দেখব তার সাথে একটা মিল আছে, যে সুইয়ের ফোঁটা ছিদ্রর সাথে ইয়ে কাছে এই সুই সুতার শেপ গুলো আসতেছে, এই যে এই কাজটাতে আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে চলে আসবে। যেমন এই কাজটা হলো 2012-র কাজ, এটা হলো তোমার এর ভেতরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, একটা ট্রমার ভেতরে ছিলাম এবং তখন আমাদের একটা গার্মেন্টস এর বিরাট একটা ডিজাস্টার হয়। তাজরিন নামা এবং রানা প্লাজা দুটো ইনসিডেন্ট আমাকে সাংঘাতিক ভাবে নাড়া দেয়। নাড়া দেওয়ার পেছনে কোন অ্যাক্সিডেন্টটা বলো তো? আমার পার্সোনালি আমি 2011-তে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় যে, আর রানা প্লাজা এবং তোমার তাজরিন নামা 2012-তে হয়, রানা প্লাজা 2014-তে মনে হয়, 13-তে মনে হয়, আমার ডেটটা এখন ঠিক মনে নেই। তখন আমি যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছিলাম সেই ট্রমাটা আরেকটা ট্রমা আমি দেখতে পাই এবং এই ট্রমাটা থেকে আমি নিজেকে রিলিফ আমার নিজের ট্রমাটাকে রিলিফ পাওয়ার জন্য আমি এই কাজগুলো করতে থাকি। এই কাজগুলোর জায়গাটা ছিল তোমার বিশেষ করে তোমার তাজরিন নামা আমার প্রথম আরম্ভ হয়, সেইখানে সুতো রিল কাজগুলো আসে, সেই কাজগুলো এবং এই যে সব নিডল দিয়ে কাজ করা, এবং তোমাকে এই যে তাজরিন নামার ড্রয়িং গুলোর পরে আমি যে রানা প্লাজা বয়ান বলে একটা এক্সিবিশন করি, তার লাস্ট ড্রয়িংটা ছিল এরকম যে সুই দিয়ে ফুটো করে আমি হাত ছিদ্র করে ফেলছি। কারণ আমার কাছে হঠাৎ মনে হলো যে তোমার সুইটা যখন আমি নিজে সেলাই করি, সুই যখন হাতে ফোটে তার যে যন্ত্রণা, ওদের সেই যন্ত্রণার সাথে রিলেট করার জন্য আমি এই কাজটা করি, জাস্ট আমার মনে আসে। এবং এই করার পরে এর যে ফিলিংসটা আমাকে খুব মনে হয়েছে যে আমি যে ফিলিংসটা ধরতে চাচ্ছিলাম সেই ফিলিংসটা আমি টর্চারে সেই ফিলিংসটা পাই। তখন আমি এই মিডিয়াটাকে আমি একভাবে বলি যে আমি আবিষ্কার করেছি ওইভাবে কাজ করতে করতে। তারপরে আমি এই মিডিয়াটা নিয়ে আমি প্রায় 14 থেকে 2020 পর্যন্ত কাজ করছি। এবং তখন তোমার কালার প্যালেটটা পাল্টে মিডিয়াতে চলে গেল, ইনস্ট্রুমেন্টটা পাল্টে গেল। না, তখন আমার ইনস্ট্রুমেন্ট পাল্টে গেল, আমার আর রং লাগলো না। আমি ফটোগ্রাফি প্রথম তো আমি সাদার ভেতরে সাদাই কাজ করলাম, ড্রয়িং এ কাজ করলে, তারপরে আই থিংক তোমার ফটোগ্রাফিতে শিফটিং। তখন আমি 2015-তে একটা এক্সিবিশন করি ডালিম ভবন নিয়ে, যেটা ছিল অমর আর আখ্যান। সেইটা এখানে একটা তখন আমি 2013-তে যে আমি তোমার একটা ফিল্মে হাত দিই, সেটা হলো জঠর লীনা, পরে নাম হয়, একজন মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা রমা চৌধুরীকে নিয়ে। এবং উনার সাথে ওই কাজটা করতে করতে তখন আমাদের স্বাধীনতা যুদ্ধের যে গণহত্যার ব্যাপারটা ছিল সেই জিনিসগুলো উনার সাথে কাজ করার জন্য আমার স্টাডি করতে হলো। এবং এই স্টাডি করতে যে তোমার আমি 71 এবং পৃথিবীর সব যুদ্ধে কিভাবে নারীদের সাথে আচরণ করা হয় সেই জিনিসগুলোকে নিয়ে গভীরভাবে ভাবতে আরম্ভ করলাম। এবং সেই ভাবনার সাথেই তখন আমি দেখলাম যে তোমার
প্রতিকৃতি, নারী যোদ্ধাদের প্রতিকৃতি, তারপরে যে স্থাপত্যগুলোর ভেতরে এই যেমন এই 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 যে হ্যাঁ এই যে স্থাপত্যটা দেখছো সেটা হলো তোমার এটা টর্চার সেল ছিল, সেই স্থাপত্যগুলোকে আমি ছবি তুললাম এবং সেই স্থাপত্য জায়গায় যে অসংখ্য মানুষকে মারা হয়েছে এটাও সেই আর একটা স্থাপত্য, সেইগুলোকে ছবি তুলে সুই দিয়ে কাজ করলাম। তখন আমি ফটোগ্রাফিতে চলে গেলাম এবং এই যে তুমি উপরে যে ছবিটা দেখলাম এইখানে ছিল তোমার ফিজিক্যাল কলেজের ডাইনিং হল। এইখানে প্রচুর হাজার হাজার মানুষকে গলা কেটে মেরে এইখানে মারা হতো আর কি। তা এইসব হ্যাঁ, এবং এই ইতিহাসগুলো জানার পরে সেই জায়গাগুলো যাই, ফটোগ্রাফ করি এবং সুই দিয়ে কাজ করি। এইটা ছিল ওদের ফিজিক্যাল কলেজের জিমনেশিয়াম, এইখানে এনে প্রথম মানুষগুলোকে রাখা হতো, তারপরে ওই ডাইনিং হলে নিয়ে জবাই করে করা হতো। যেমন এই ঘরটা ফিজিক্যাল কলেজের প্রিন্সিপালের ঘর ছিল, এখানে প্রচুর মেয়েদেরকে নিয়ে এসে অত্যাচার করা হতো এবং সেই জন্য এই 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 তোমার এটাকে কি বলবো, এই জিনিসগুলো এই যেমন যেমন ইতিহাসকে যেন অন্যভাবে পুনর্পাঠ করা আর কি, এখনকার বাস্তবতা ইতিহাসকে অন্যভাবে পাঠ করতে চেষ্টা করেছি পরবর্তী কাজটা। হ্যাঁ, যেমন এই কাজটা ছিল তোমার 71-এ যে নীলিমা ইব্রাহিমের যে আমি বীরঙ্গনা বলছি, এইগুলো হলো ছিল তোমার, আমার ইউট্রাসের উমের মতো করে নিয়েছিলাম। এইখানে সেই বীরঙ্গনার আমি বীরঙ্গনা থেকে পড়ে সেই সাউন্ড ছিল যেন একটা গোংরানি শব্দ ছিল এই এটাতে সাউন্ড ছিল এবং পুরো ঘরটা ছিল ডার্ক। আর ওই আমি যে ইউট্রাসের ফর্মটা করেছি যে অনেকটা মতো ইউট্রাসের ভেতরে থেকে সেই গোংরানির শব্দটা আসছিল। পড়াটাকে আমি একেবারে হুবহু যেন সবাই বুঝতে পারে সেই যা করি না, সেটাকে এক ধরনের কান্না বা গোংরানির শব্দকে ট্রান্সফার করি এই পড়াটাকে করে তোমার ডিস্ট্রয় করে। কিন্তু এটা পড়াই ছিল, পড়ার শব্দটাকেই ওইভাবে চেঞ্জ করেই আমি সাউন্ডে করি এবং এটা একটা মানে সবাই যখন ঢুকছিল মানে কেউ আর স্থির থাকতে পারছিল না সেই সময়টা, যাদের এই স্মৃতিটা ছিল তারা সবাই এসে আমাকে জড়িয়ে ধরেছিল। তার মানে তোমার কাজের পেইন্টিং থেকে সুই সুতা কাঁথা ঢুকলো, তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সাউন্ডও ঢুকলো, তারপরে কিন্তু তোমাকে আমরা পারফরমেন্সেও দেখি যেখানে তুমি আসলে তোমার কাজের পার্ট, এবং ওই গল্পগুলো স্ট্রাগলের গল্পগুলো ওইখানে তখন এক্সিস্ট করছে। আসলে আমার এক একটা ছবি দেখছি, নাম দিচ্ছি, কিন্তু টোটাল ভাবনাটা কিন্তু মেয়ে কেন্দ্রিক ছিল আসলে। ফলে এই যেমন এই ছবিটা যে মেয়েদেরই স্ট্রাগলটা বিভিন্ন সময় বিভিন্ন বাস্তবতা, যেমন এই ছবিটা যে দেখছো, এই ছবিটা আমি নিজে আছি, কিন্তু এইটার একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো 71-এ চিটং এর সার্কিট হাউসে এটা একটা ইলেকট্রিক চেয়ার। এই ইলেকট্রিক চেয়ারটা এখন তোমার ন্যাশনাল মিউজিয়ামে আছে। ওই ইলেকট্রিক চেয়ারে মাপঝোপ সব ঠিক করেছি, কিন্তু সেটা আমার ভাবনার সাথে আমার ফিলিংস এর সাথে যে সেটা গ্রিলে যে ট্রান্সফার হয়েছে এবং এই 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 চেয়ারটার সাথে অনেক মানে যন্ত্রণার ছাপ পাবে তুমি। আর এই যে পোর্ট্রেট গুলো দেখছো, এই পোর্ট্রেট গুলো সেই পোর্ট্রেট যে যারা 71-এ যোদ্ধা, আমি বলি যে এক ধরনের যোদ্ধা যারা যুদ্ধ করেছেন অন্যভাবে, হ্যাঁ, সেই যোদ্ধাদেরকেই আসলে আমি নাম দিয়েছি লাইট স্তম্ভ। এই প্রতিকৃতিগুলো 10টা প্রতিকৃতি এবং এই প্রতিকৃতিগুলোর নাম দিয়েছি তোমার লাইট স্তম্ভ। এইটা দেখছো, এটা হলো অ্যাবর্শনের যে আমাদের 71-এ অ্যাবর্শন হয়েছিল, সেই অ্যাবর্শন সিরিজে এর আগে তোমরা দেখেছো যে আলট্রাসোনো প্লেট আমি প্রতীকী ব্যবহার করে সেইগুলোকে তোমার সুই দিয়ে করেছি, সেই টেবিলটা করা। আর এখন যেটা দেখছো সেটা তোমার একেবারে রিসেন্ট আমাদের যেই আমরা সবাই এই সব ভাবনা বা এই সব বিষয়ের সাথে সম্পর্কিত আমরা পেপার খুললেই দেখতে পাই, সেই জিনিসগুলোকেই আসলে আমি ট্রান্সফার করেছি আমার মিডিয়া হিসেবে। তোমার স্যানিটারি ন্যাপকিন আর সুই সুতো এবং এর সাথে
অনেক এলিমেন্ট এসছে, যেমন পুতুল, ভাঙা কাঁচ, মাথার টিপ, মাথার ক্লিপ, এই সব জিনিসগুলো বিষয়ের সাথে অনুষঙ্গ হিসেবে এসছে। চন্দ্রিমাদিরও কিন্তু কিছু কাজে এরকম প্রতিবাদের কথা আমরা শুনি। চন্দ্রিমাদি, তোমারও এই কাজটা আমরা একটু শুনি, এটা সম্পর্কে। এখনই দিচ্ছি তোমাকে। দেখার পরে পুরো চুপ মেরে গেছি, বাপরে বাপ। আমার কাজও মানে আমারও এই কি বলবো, এই কাজটা সম্পর্কে স্পেসিফিক্যালি শুনি। আমার মনে হয় এখানেও একটা সেম স্ট্রাগল, তোমার দুটো কাজ আমি দেখার সুযোগ হয়েছে আমার। সেইটা নিয়ে যদি তুমি একটু বলো, এই কাজটার ডিটেইলিংটা খুব দারুণ, সো তুমি যদি এটা নিয়ে বলো। এটার নাম হলো থিওরি অফ বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তো আমি এখানে বিস্ট বলতে পুরুষ মানুষকে বলছি, সরি পুরুষ মানুষেরা, কিন্তু এখানে হলো যে মানে মেল গেজ, নট জাস্ট মেল গেজ, মানে একটা আমি যেটা জলি বলছিল যে একটা অন্ধকারের ভেতর দিয়ে আসতে গিয়ে আমারও সেম জিনিস হয়, এবং আমি এটা ছোটবেলার থেকে অনেক আমার নিজের এক্সপিরিয়েন্স হয়েছে অনেক, যার জন্য এইটা আমার কাছে না এখনো আমার একা যেতে রাস্তায় এই বয়সেও আমার না সেই ছোটবেলাকার মেন্টালিটিটা রয়ে গেছে যে ভয় করে ভীষণ। তো এই আমার ছবিতে জলি যেরকম অনেক ভীষণ একটা ফিজিক্যাল একটা ব্যাপার থাকে, আমারটাতে আমি সেটাকে একটা অ্যালিগারির মতন করে করি। এটাতে যেমন বানি ঠানিকে ইউজ করেছে, এটা কিষানগড় রাধা হিসেবে যেটা ফেমাস আমাদের দেশে, কিষানগড়ের রাধা। তো ওইটা এটা ইয়ে করে এখানে অনেক ডিটেলস আছে, যেমন ওর এই যে ঘুমটাটা আছে না, এটাতে অনেক কিছু ইরোটিক ছবি আছে যেগুলো রাজপুত মিনিয়েচার্স এ অনেক ইরোটিক ছবি। তো ওইগুলো মানে খুব গিরি করে করা, মানে সামনে থেকে দেখলে বোঝা যায় এখানে ছবিটাও তো। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি যে যেমন এই যে এই লোকটা একটা প্যাঁচার মতন একটা পাখিকে আদর করছে, কিন্তু এটা বেসিক্যালি আচ্ছা আমার আইডিয়া অফ কিছু, আমি যেটা বলছিলাম ওকে যে এক জাতীয় লোক আছে যারা খুব মানে বড় চাকরি করে বা বিজনেসম্যান বা সামথিং, যারা খুব ট্রাভেল করে, তারা যেই শহরেই যায় সেখানে গিয়ে মহিলা খোঁজে, ঠিক আছে, এবং সেই তাদের মাথায় রেখে বডিটা একটু যদি দেখাও প্লিজ, এটা আরেকবার একটু ব্লক করবে। হ্যাঁ, তার মধ্যে বডিতে পুরো ওই মানে একটা ইরোটিক একটা ইয়ে আনার জন্য অনেক পা, এন্ট্যাঙ্গলড লেগস এসব আছে। তো প্যাঁচার হাতটা ওখানে টাচ করছে, মানে যেখান থেকেই দেখবে এখানে এই দিকের ফিগার গুলোতে যদি দেখো, ওখানেও মানে সব হচ্ছে গ্রোপিং ফিগার্স, একটা পুরুষ মানুষ একটা মহিলাকে কিভাবে ট্রিট করে আর কি, মানে অলওয়েজ আমাদের সেটা যতই সিভিলাইজড হই না কেন, এই আনসিভিলাইজড এগুলো যায়নি এখনো। তো সেটাকেই অনেকটা সুন্দর করে একটা প্রেজেন্ট করা, এর মধ্যে এটা আরেকটা ইনসিডেন্সও মনে হয় এই যে সিভিলাইজ সোসাইটির আনসিভিলাইজড ফরম্যাট হয়তো তোমার এই কাজটাতে। হ্যাঁ, এটা অনেক বেশি ডাইরেক্ট হয়তো। এটাতে তোমার এটার নাম হলো কি জানি, গডেস ইনডিস্ট্রাক্টেবল। এটা হলো তোমার এটা ড্রয়িং একটা, এটা A5 সাইজের ড্রয়িং, পেন দিয়ে করা। এর আগেরটা ক্যানভাস ছিল বাই দ্য ওয়ে। হ্যাঁ, আর এইটা ড্রয়িং, এটাতে মুখের একটা দিকের এই মেয়েটার এই অ্যাসিড ভিকটিমের, এটা আমার এই সত্য করা এই লাস্ট কাজ বোধহয় এটা আমার প্যান্ডেমিকের মধ্যে। এখন রিসেন্টলি আমাদের দেশে অনেক মেয়েদের এগেনস্টে, মানে ছোট ছোট মেয়েদের রেপ করা, তাদের মার্ডার করা প্রচুর হচ্ছিল। ওই সময়টা হাথরাস একটা কেস হয়েছিল, তো তখন আমার মাথায় এইসবগুলো খুব আসছিল আর কি। তো সেখান থেকে এই ছবিটা একটা কি বলবো, একটা ইনডাইরেক্ট ইয়ে হিসেবে, যে সে তাকে তুমি যতই দমন করার চেষ্টা করো, সে কিন্তু ভেতরে একটা গডেস। মানে এখন অনেক এরকম মহিলা আছে যাদের অ্যাসিড ছোড়া হয়েছে, তারা সুইসাইড করেছে। আবার তার থেকেও বোধহয় বেশি আছে যারা সার্ভাইভ করছে
এবং অনেকে ভীষণ ব্রেভলি সার্ভাইভ করছে, তাদের দেখে আমার সত্যি মানে এত শ্রদ্ধা হয় না, মানে এরকম একটা মানে ডিফর্মড মুখ নিয়ে তারা পাবলিকে যাচ্ছে, তাদের দিকে লোকে তাকাচ্ছে সর্বক্ষণ, কিন্তু তারা তার মধ্যেও কিভাবে বেঁচে আছে, তাদের যে সাহস, সেটা তো একটা স্পিরিটের একটা ইয়ে না, ইনডেস্ট্রাক্টেবল একটা স্পিরিট। তাই জন্য তাকে অবশ্যই। হিসেবে, হ্যাঁ, তাকে আমি ওইভাবে দেখেছি আর কি। সো এটা হচ্ছে তোমার একদম লেটেস্ট কাজ দেখে ফেললাম আমরা। হ্যাঁ হ্যাঁ, latest কাজ। তাহলে আজকে আমরা অলমোস্ট প্রোগ্রামের শেষের দিকে, খুবই বলবো যে ইন্টেন্স টপিক নিয়ে দুজনেরই কাজ আলাপ করলাম। জলি আপার প্রথম দিকে অনেক কালার দিয়ে তারপরে তো সুই টুই ফুটাই দিল আমাদেরকে, এবং ওর চোখে বিঁধে আছে এখনো কাজগুলো। আমি শিওর তোমারও আসলে মাথায় বসে গেছে কাজগুলো এবং ইন্টেন্সিটি। আই রিমেম্বার জলি আপা সামিটের সময়, আর্ট সামিটে যখন তোমার কাজ দেখে অনেকেই পরে এসে, যারা আসলে পার্সোনালি তোমাকে চেনে না, তারা অনেক বলে যে এই কাজটা দেখছি এবং এইভাবে, হ্যাঁ সুই দিয়ে এইভাবে কিভাবে। তো সবারই আসলে ওই ওই জায়গাটা আসলে বিঁধে থাকে আমার মনে হয়। চন্দ্রিমাদি তো লেটেস্ট কাজ দেখে ফেললাম। জলি আপা, জঠরলীনা কি তোমার লেটেস্ট কাজ হিসেবে আমরা ধরতে পারি? এটা হলো আমি 13-তে আরম্ভ করেছি, কিন্তু 19-এ শেষ এখনো করেছি। চলছে। না, 19-এ শেষ হয়েছে। আর একদম শেষ কাজ যদি বলো তুমি, প্যান্ডেমিকের ওই শুয়ের কাজ বলতে পারো, ওইটাই হলো লেটেস্ট কাজ। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো, সরি, আমি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে জলি, তুমি যে যে যখন এই সূচ দিয়ে কাজগুলো করো, তোমার নিজের হাতে ফুটো ফুটো হয়ে যায়? ভীষণ। এবং এবং তুমি বিশ্বাস করো, আমার হাতের নার্ভ গুলো পর্যন্ত প্রচন্ড ব্যথা হয়, এবং আমি পুরো বডিতে ব্যথাটা ফিল করি। এটা একটা সাংঘাতিক ইয়ে যে আমি যখন কাজ করি, যে আমি টর্চার নিয়ে কাজ করছি, আমার মনে হচ্ছে আমার বডিটাও টর্চার হচ্ছে। ফলে সেই ক্ষেত্রে এক ধরনের ওদের ওই কাজের সাথে বা ওই ব্যথার সাথে বা ওই যাদের যেই জায়গা নিয়ে করছে, আমিও নিজেও একাকার হয়ে যাই কাজ করার সময়। এবং রীতিমতো আমি পেইন ফিল করি, আমি গরম পানি দিয়ে হাত দিয়ে শ্যাক করি, অনেকভাবে আমার বডিকে আবার ট্রিটমেন্ট করতে হয় সেই পেইন থেকে রিলিফ করার জন্য। ভীষণ পেইন হয়ে যায় আমার বডি। তোমার কাজের সেই ফিলিংটা কিন্তু ভীষণ পাওয়া যায়, যে ফিজিক্যাল। হ্যাঁ, এটা আমাকে অনেকে বলেছে। যেটা দিয়ে আমি এই জন্য শুরু করেছিলাম যে এই যে বিজয়ের মাস, বিজয়টা আসলে মানে অনেক লেয়ারে আমাদের কাছে এসছে, সেই জায়গাটা নিয়ে আসলে এই কাজগুলো, সেই জায়গাগুলো বোঝা যায়, সেই টর্চার সেল এবং কি কি হয়েছে আমাদের। আমি চট করে একটু কমেন্ট গুলো পড়ি। মল্লিকা দাস সুতার বলছে, হ্যাঁ কাঁথার মধ্যে যেমন পেইন আছে তেমন ভালোবাসাও আছে। তাসাদ্দুক হোসেন দুলু বলছেন, দেখছি জলি আপা। মল্লিকা দিয়ে আবার বলছে, জঠরলীনা খুবই ভালো কাজ। আজকে আমরা গল্প করতে করতে 1 ঘন্টা হুট করে পার করে দিলাম। বোঝাই গেল না। হ্যাঁ, একদম প্রোগ্রামের শেষের দিকে। আর একটু বাড়ালেই হচ্ছে আমাদের সঙ্গে যে সামলাচ্ছে সে আমাকে ঝাড়ি দেবে যে 1 ঘন্টা পার করে অনেক গল্প, মেয়ে মানুষ এক জায়গায় হয়েছে অনেক গল্প করতেছে, এরকম একটা কিছু হয়ে যেতে পারে। আজকের মতো শেষ করি। জঠরলীনার একটা ছোট্ট ট্রেলার দেখতে দেখতে আমরা বিদায় নেব, এবং আশা করব যে আবার তোমাদের নতুন কাজ এবং জলি আপার এরকম ভিডিওর কাজ, নানান ধরনের যে কাজগুলো আছে ওগুলো নিয়ে আমরা আবার গল্প করব। আবার অনেক গল্প তোমাদের কাছে জানতে পারবো। চলো, জঠরলীনার টিজারটা দেখতে দেখতে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ জলি আপা, চন্দ্রিমাদি, সময় দেওয়ার জন্য, এত সুন্দর করে কাজগুলো বলার জন্য। ভালো থাকবেন এবং যোগাযোগ থাকবে। চলো দেখি। সবার কাছ থেকে এটা দেখতে দেখতেই আমরা বিদায় নিচ্ছি। আশা করি আগামী শনিবার আবার আপনাদেরকে সাথে পাবো নতুন 2 জন নারী শিল্পীর সাথে। আমি গালি পাই হাঁটি এই মাটির নিচে, আমার 3টা ছেলে আছে, আমার মা আছে, আমি কোন মুখ পেতে চলা উচিত? আমি তো মুখ পেতে চলতে পারবো না, আমি তো মানুষ।